নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি আজকে। এবারে বরানগর বিধানসভায় উপনির্বাচনে সিপিআইএম প্রার্থী কমরেড তন্ময় ভট্টাচার্য বরানগরে পা রেখেই মনে করিয়েছেন জ্যোতি বসুর কথা, যিনি আসন থেকে জিতে বিধানসভাতে যেতেন। সেদিন বরানগর বিধানসভার এলাকা খানিক আলাদা ছিল। তা হোক, সত্যিই তো আসনে জ্যোতিবাবু লড়তেন এবং ৭২-এ ভোট লুঠের পরে ৭৭-এ তিনি সাতগাছিয়াতে চলে গিয়েছিলেন। সেখান থেকেই জিতেছেন বারবার, যে আসন আপাতত তৃণমূলের হাতে। কিন্তু এই বরানগর কামারহাটি এলাকার মানুষ জ্যোতি বসুর পাশে ছিলেন। তার মিটিংয়ে শেষ দিন পর্যন্ত উপচে পড়ত মানুষ। জরুরি অবস্থার আগে থেকেই ৭০ সাল থেকেই এই অঞ্চলে কংগ্রেসি গুন্ডা মস্তানদের অত্যাচারে বাড়ি ছেড়েছিলেন শয়ে শয়ে সিপিএম কর্মী। খুন করা হয়েছে অনেককে। প্রায় প্রতিটি পাড়ায় ওই সময় নিহত সিপিএম পার্টির কর্মী শহীদ বেদি আছে। হ্যাঁ, তারা খুন হয়েছিলেন কংগ্রেসি গুন্ডাদের হাতেই। আজ উল্টো রথ দেখছি। রাজ্য জুড়ে হাত আর কাস্তের নির্বাচনী জোট। সময়ের দাবি। কাজেই জ্যোতি বসুর বরানগরের কথা না মনে আনাই সমীচীন। কারণ সে কথা বলতে গেলেই ৭২-এ সাত সকালেই ১ ঘন্টার মধ্যে যে কংগ্রেসি মস্তান গুন্ডারা ব্যালট বক্সে গুঁজে দিয়েছিলেন ছাপ্পা ভোট, সে কথাও তো বলতে হয়। বলতে হয় বরানগর কামারহাটি অঞ্চলে লাগাতার খুন, ভুয়ো এনকাউন্টারের কথা। বলতে হয় এমনকি ৭৭-এ ভোটের পরেই ওই কংগ্রেসি গুন্ডাদের হাতে কমরেড রঞ্জন ব্যানার্জির শহীদ হবার কথা। আজকের বাম কংগ্রেস জোট তো ইতিহাস মেনে হয়নি, ইতিহাসকে অস্বীকার করেই হয়েছে। কাজেই পুরনো কথা না তোলাই ভালো। কিন্তু আমরা তত পুরনো নয়, মাত্র ২.৫-৩ বছর আগে কিছু কথা নিয়ে আলোচনা করব। সেসব কথা বলেছিলেন কমরেড তন্ময় ভট্টাচার্য। খুব জরুরি আলোচনার মতো কিছু কথা, যদিও তা সম্ভবত উনি নিজেই ভুলে গেছেন। আমরা মনে করিয়ে দিই, সেটাই বিষয় আজকে। বরানগরের ভোটের আসরে কমরেড তন্ময় ভট্টাচার্য। বরানগর বিধানসভা কেন্দ্র উপনির্বাচন। বামফ্রন্টের তরফে প্রার্থী হয়েছেন সিপিএমের তন্ময় ভট্টাচার্য। তিনি উত্তর দমদম কেন্দ্রের বিধায়ক ছিলেন। ২০২১ সালে ফের সেই কেন্দ্র থেকে লড়াই করে পরাজিত হন তৃণমূলের কাছে। নিজের পরাজয়ের পর তার কারণ খুঁজতে গিয়ে তন্ময় বলেছিলেন, মানুষ বিজেপিকে ঠেকাতে তৃণমূলকে বেছে নিয়েছিল, তাই তিনি জিততে পারেননি। মাত্র ৩ বছরের ব্যবধানে পার্শ্ববর্তী বরানগর আসনে তাকে প্রার্থী করেছে বামফ্রন্ট। শূন্য হয়ে যাওয়া রাজ্য বিধানসভায় বামেদের বাজি বরানগরের ভূমিপুত্র তন্ময়। কিন্তু ২০২১ সালে পরাজয়ের পর তন্ময় যে বিশ্লেষণ করেছিলেন তা তিনি সেদিন প্রকাশ্যেই জানিয়ে দিয়েছিলেন। সেই একই ব্যক্তিকে বলতে শোনা যাচ্ছে, বিজেপি ও তৃণমূল দুটোই বিপদ। দু দলের বিরুদ্ধে তাকেই ভোট দিন বরানগরের ভোটাররা। মাত্র ৩ বছরের ব্যবধানে রাজনৈতিক মূল্যায়ন বদলে গেল। ভোটের ময়দানে মানুষ তা নিয়ে সওয়াল করতেই পারে সিপিএম প্রার্থীকে। ২০২১ সালে হেরেছিলেন তন্ময় ভট্টাচার্য। হারার পরে উনি যা যা বলেছিলেন তার মূল বিষয়গুলো হলো: ১, ১৯৪৬ সালের পর এই প্রথম বাম শূন্য বিধানসভা গঠিত হচ্ছে, কংগ্রেস শূন্য বিধানসভা গঠিত হচ্ছে। এত বড় একটা ডিজাস্টারের দায় কেউ নেবেন না, এমনটা হওয়া উচিত না। এই ডিজাস্টারের দায় নেওয়া প্রয়োজন। ২, এটা মূলত মোদি বিরোধী ভোট, লকডাউনে নাজেহাল মানুষের ভোট, এনআরসির ভয়ে ভীত সংখ্যালঘু ভোটের রক্ষাকর্তা হিসেবে তৃণমূলকে বেছে নেওয়ার ভোট। সবটা মিলে এটা মানুষের সচেতন, সুচিন্তিত রাজনৈতিক রায় তৃণমূলের পক্ষে। বিজেপিকে ঠেকানোর জন্য তারাই প্রধান শক্তি বলে মানুষ মনে করেছেন। ৩, একদল পার্টির নেতা বক্তৃতা করেন যে আমরা ভোটের রাজনীতি করি না, আমরা রাস্তায় থাকি। তাদের মনস্কামনা পূর্ণ হয়েছে, তারা রাস্তায় থাকুন। যারা ভোটের রাজনীতি করে তারা ভোট পেয়েছে, ঠিকই আছে, মানুষ তাদেরই বেছে নিয়েছে। রাস্তায় থাকা তো তাদের গর্ব। আমি আমার নেতাদের বলছি, আপনি যাতে সেখানে নিশ্চিন্তে থাকেন সেই জন্য মানুষ আপনার হাতে একটা ফুটো বাটি ধরিয়ে দিয়েছে। এবার আপনি ভাবুন, বাটিটা হাতে নিয়ে ঘুরবেন নাকি ভোটের রাজনীতি করবেন। ৪, আমি জানি আমার মুখে এই কথাগুলো শুনতে শুনতে আমার পার্টির অনেক কোট আন কোট শৃঙ্খলাবদ্ধ নেতা এবং সৈনিকরা বলছেন পার্টি কর্মী হিসেবে এসব ভেতরে আলোচনা করতে হয়, প্রকাশ্যে না। আমি বলতে চাই, যেখানে গোটা সিস্টেমটাই উলঙ্গ হয়ে গেছে সেখানে কিসের ভেতর আর কিসের বাইরে? যা বলার আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে মানুষের কাছে স্পষ্ট করে বলা উচিত এবং আমি মানুষের কাছে তাই আমার সমস্ত কথাগুলোকে স্পষ্ট করে বলতে চাইছি। ৫, জোট বলেন, সংগঠন বলেন, সবটা নিয়েই নতুন করে ভাবতে হবে। ফেব্রুয়ারি ব্রিগেডে আসা মানুষ এবং তাদের পরিবার, তারাও সকলে আমাদের ভোট দিয়েছেন কিনা তারও বুথ ভিত্তিক বিশ্লেষণ প্রয়োজন।
6 আইএসএফ এর সাথে জোট করবার জন্য পলিট ব্যুরোর যে একজন দুজন নেতা অত্যাধিক মাত্রায় আগ্রহী ছিলেন এবং ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের সমাবেশে অধীরকে থামিয়ে আব্বাস সিদ্দিকীকে দিয়ে বলানো এই যে প্রয়াসটাও নেওয়া হয়েছিল, এটা জনগণকে এবং জাতীয় কংগ্রেসের মতো একটা দলকে অসম্মান করা হয়েছে বলে আমি মনে করি, এবং সেই অসম্মান জনগণ বা জাতীয় কংগ্রেস ভালোভাবে মেনে নেবে না, এটাই স্বাভাবিক ছিল। 7 আমরা নিজেরা আন্দোলন করি, চ্যানেলে বসে বলি যে শ্রমিকের 700 টাকা ন্যূনতম দৈনিক মজুরি দিতে হবে। সুপ্রিম কোর্টের রায়ের কথা আমরা বক্তৃতায় বলি যে 21,000 টাকা আয় না থাকলে একটা সংসার চলে না। আর আমাদের পার্টির যারা সর্বক্ষণের কর্মী, যারা তাদের গোটা জীবনটা পার্টির জন্য দিয়েছেন, আমরা তাদেরকে 4-5 হাজার টাকা দিই। আমি যদি মনে করি 21,000 টাকা না হলে একটা সংসার চলবে না, তাহলে পার্টির একটা হোল টাইমারের 21,000 টাকার কমে 4-5-6 হাজার টাকায় কি করে চলবে? এটা আমাদের নেতৃত্ব ভাবেন না কেন? 8 এই ডিজাস্টারের দায় উঁচু তলার নেতৃত্বকে নিতে হবে। দায় আমি নেব না, দায় নিচু তলার কর্মীরা নেবেন না। নির্দেশ ওপরের তলার কর্মীরা দেন, পরিকল্পনা ওপরের তলার কর্মীরা করেন। আমরা যদি সেই নির্দেশ মোতাবেক না চলে থাকি, তারা আমাদের শাস্তি দিন। যদি আমি না চলে থাকি, আমাকেও শাস্তি দিন। কিন্তু লোকসভা শূন্য করে দেওয়ার পরেও কেউ দায় নিলেন না, বিধানসভায় শূন্য করে দেওয়ার পরও কেউ দায় নেবেন না, এটা চলতে পারে না। আমরা আমাদের দর্শকদের কাছে প্রশ্ন রেখেছিলাম যে কমরেড তন্ময় ভট্টাচার্য 2021-এর ভোটে মানুষের রায়কে মোদী সরকারের বিপক্ষে রায় বলেছিলেন। সেই একই মানুষ এবারে দিদি মোদি এক হ্যায়, মোদীকে সরাতে হলে দিদিকেও সরাতে হবে বলছেন কি করে? শুনুন মানুষজন কি বলেছেন। ওয়েস্ট বেঙ্গল দিদির অল্টারনেট তখন আশা করি কেউ নেই, এটা আমার নিজস্ব মতামত। সেরকম সাবস্টিটিউট চিফ মিনিস্টার কেউ হতে এখনো পর্যন্ত আসেনি। বিজেপি যেমন নিজেদের স্বার্থে তৃণমূলের চোরদেরকে বাঁচিয়ে রাখছে, তৃণমূল নিজে বাঁচতে বিজেপিকে আবার আশ্রয় দিচ্ছে। তাই বিজেপিকে পরাস্ত করতে এই 24-এর নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলকে পরাস্ত করতে হবে। উনি আজকে বলছেন যে মোদি দিদি সেটিং, অ্যাকচুয়ালি যদি এটাই ওনার কথা অনুযায়ী ধরতে হয় তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তৃণমূল কংগ্রেস। যে সিপিএম পশ্চিমবঙ্গে যেই অরাজক পরিস্থিতি তৈরি করেছিল 34 বছর, সেটাকেই টেনে নিয়ে যাচ্ছে টিএমসি। মানুষের কাছে গ্রহণযোগ্যতা একেবারে শেষ হয়ে গেছে বামপন্থী সরকারের তথা সিপিআইএম পার্টি। তাই ওরা ভুলভাল বকছে। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে যেমনভাবে রাজত্ব করছে মানুষকে সাথে নিয়ে, আগামী লোকসভা নির্বাচনে আমরাই আবার জয়লাভ করব পশ্চিমবঙ্গ। এরকমটা মনে হয় না, কোনোদিনই নয়। দুটো আলাদা পার্টি, দুজনের নীতি আলাদা, সব কিছুই আলাদা। সেটিংস তো কোনোদিনই নয়, একদমই নয়। ভুল, এটা ধারণাটাই পুরো ভুল। নবান্নে ফিশ ফ্রাই আর ব্যাঙ্গালোরতে রসমালাই, এটা চলতে পারে না। তাই বাংলার মানুষ তন্ময়বাবুকে আর বিশ্বাস করে না। উনি লম্ফজম্প করে দাঁড়িয়েছিল উত্তর দমদম বিধানসভাতে, এখন ভূমিপুত্র বলে কথা বলছে। 2011 ক্ষমতার পরিবর্তনের পর 2016 পর্যন্ত এখানে বিরোধী দলকে ছিল সিপিএম ছিল, কিন্তু আপনারা দেখেছেন কোনো উল্লেখযোগ্য ঘটনা দেখাতে পারবেন যে সিপিএম দাঁড়িয়ে তৃণমূলের বিরুদ্ধে কোনো লড়াই দিয়েছে? পশ্চিমবঙ্গে কোথাও এই ঘটনা ঘটেনি। সুতরাং এটা একদম ভ্রান্ত কথা। লড়াই যদি কেউ দিতে পারে তৃণমূলের বিরুদ্ধে, তাহলে একমাত্র সেটা বিজেপি। এখন তৃণমূল কংগ্রেসকে দেখা যাচ্ছে সব সিপিএম নেতার সাথে। ওখানে সৌগত রায় ঘুরছে সুজনবাবুর সাথে, এখানে সায়ন্তিকা ঘুরছে তন্ময়বাবুর সাথে। এখন দীর্ঘদিন ধরে একটা মনোরঞ্জনের প্রবৃত্তি চলে এসছে তৃণমূলের। রবীন্দ্রনাথ ট্যান্ডনকে ভাড়া করে এনে নাচ কেন দেখবো? সায়ন্তিকাকে এখান থেকে জিতিয়ে দিতে পারলে তাহলে তৃণমূল নেতাদের সাথে আমরাও কিছুটা পাবো, এই ভেবেই হয়তো উনি এই সমস্ত কথাবার্তা বলছেন। ভারতীয় জনতা পার্টি সারা ভারতবর্ষে যেভাবে আসছে পশ্চিমবঙ্গ আসবে, সেই দেখে তাদের তনয়বাবু ভুলভাল বলছেন, এটা আমি বিশ্বাস করি। প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রী একটা সৌজন্য সাক্ষাতের ছাড়া আর কিছু আছে ওনাদের কাছে? কিন্তু এই এমন অনেক জায়গা আছে যেখানে আমরা দেখাতে পারবো, সাধারণ লোক বলতে পারবে কি তৃণমূল আর সিপিএম এর সেটিং এ চলছে। আপনারা যদি এই ধরনের মন্তব্য করতে থাকেন তাহলে আমাদের কিন্তু অন্য ব্যবস্থাই নিতে হবে, আদালতের দ্বারস্থ হবে। কার সাথে কার সেটিং হয়েছে, আর নিশ্চয়ই বোধহয় দিদি আর মোদি যদি সেটিং হয়ে থাকে তাহলে আপনি তার মধ্যেখানে দালালি করেছেন, যেটা আপনাদের বামপন্থীদের স্বভাব। দুজনেই সমান, কেউ এদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, কারণ আমরা বরাবরই এদের দুজনকে কাউকেই পছন্দ করি না। ভালোই হোক মন্দই হোক, যাই হোক, যেদিন আবার
কোনো পরিবর্তন আসবে তখন আমরা বুঝতে পারবো, কারণ এদের দিয়ে কিছু হবে না। সিপিএম কোনো ফিগারেই নেই, তারা সেই জন্যই বিজেপি আর তৃণমূলের একটা মানে জোর বা দুজনের একসঙ্গে বন্ধুত্বর একটা সম্পর্ক খুঁজে বার করতে চাইছে। সিপিএম এখানে কোনো ফিগারের মধ্যেই নেই, সেই জন্য তারা এইসব কথা বলছে। ওনাদের নেতাদের আর পশ্চিমবঙ্গের মানুষ ওনাদের মতো নেতাদের কথাকে গুরুত্ব দেয় না দাদা, কারণ ওনাদের যেমন ওই প্রত্যেকটা ব্র্যান্ডের একটা এক্সপায়ারিটি ডেট থাকে না, ওনাদের ওই বামফ্রন্ট পার্টির এক্সপায়ারিটি ডেট পেরিয়ে গেছে। কাজেই তন্ময়বাবুর কথা আর পশ্চিমবঙ্গের মানুষ শোনে না। ওনার কথা বক্তব্য থাকতেই পারে, তো উনি দুজনকেই সরান, ওনার যদি কোনো রাজনৈতিক ক্ষমতা থাকে দুজনকেই সরান, তাহলেই হয়ে যাবে ওনার মনস্কামনা পূর্ণ। রাজনীতি রাজনীতির মতো চলুক, কিন্তু রাজনীতির আঙিনাতে দ্বিচারিতার জায়গা নেই। মাত্র 3 বছর আগে প্রকাশ্যেই যা যা বলেছিলেন তন্ময়বাবু তা হাতের কাছেই রয়েছে। তার কোনো জবাব উনি পেয়েছেন কিনা জানা নেই, পেয়ে থাকলেও তা মানুষকে বলেননি যে নেতা আইএসএফ এর প্রীতির জন্য তাদের দলের মান ইজ্জত খোয়া গেছে, সেই নেতাই কি করে দলের রাজ্য সম্পাদক হয়েছে। বলেননি যে হোল টাইমারদের ভাতা কতটা বাড়ানো হয়েছে। বলেননি এখনো যে মানুষ যদি মমতাকে, তৃণমূলকে মোদি বিরোধী বলেই মনে করেন, তাহলে মমতা মোদি এক হ্যাঁ স্লোগানের অর্থ কি। আজকে পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন শান্তি।